আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছিল এদের কনভিকশন হবে, করাতে হবে। কনভিকশন, সাজাপ্রাপ্ত আসামি, ফলে একটা কিছু পাতাও যদি নড়তো সেটা কালীঘাটে খবর থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানতেন, নইলে এত বড় দুর্নীতি হয় না। চাকরি বিক্রি হয়ে যাচ্ছে সাদা খাতায়, সরকার ঘুমিয়ে আছে, এটা হয়? লড়াকু নেত্রী, মাটি থেকে রাস্তা থেকে উঠে আসার লড়াকু নেত্রী হতে পারে। তিনি কে? তিনি একজন সিনেমা আর্টিস্ট ছিলেন। লড়াকু নেত্রী এটা বললে হবে? পার্থ চট্টোপাধ্যায়ের 5 মেম্বার কমিটি তৈরি করার ব্যাপারে কথা বলেছিলেন। ওই 5 মেম্বার কমিটিটা স্কুল সার্ভিস কমিশনের সুপারভাইজ করার একটা ইল্লিগাল কমিটি। নমস্কার স্যার, আমাদের ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে জানাই স্বাগত। এই মুহূর্তে যে খবরটা আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু নিয়োগ দুর্নীতিতে সরাসরি উঠে আসছে। তাপস মণ্ডল, যিনি একজন শিক্ষক, তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তিনি কালীঘাটের কাকুকে কোটি কোটি টাকা দিয়েছেন এবং তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত। এবারে এটা নতুন খবর। প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারিটা কেন হচ্ছে না? নতুন খবর কি? এটা তো বহুদিনকার খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিবিআই ইডি তদন্ত করছে, ইনভেস্টিগেশন চলছে। এখন গ্রেপ্তারি কেন হচ্ছে না? কারণ এই মুহূর্তে আবার নতুন করে তদন্ত আবার জেগে উঠেছে। আমার দেখুন যেটা মত, সেটা হচ্ছিল ইডি সিবিআই কেও তো এইখানে মামলা করার সময়, মামলা হওয়ার সময় তাদেরও অনেক হার্ডেল ফেস করতে হয়েছে। ইডির অফিসারদের নামে আমি জানি ফলস কেস করা হয়েছে, সেগুলো ছিল। স্যাংশনের সমস্যা ছিল, এইসব মামলাগুলোতে তো স্যাংশন ছাড়া প্রসিকিউশনের একটা সমস্যা হয়, সেগুলো ছিল। আরো কিছুদিন দেখতে হবে যে ইডি সিবিআই কি করছে, এবং যার নাম উঠছে তার নাম ছিল না এটা তো বলা সম্ভব না। তার নাম ছিলই। এই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এই কালীঘাটের কাকু এইসব নিয়ে। এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনিও খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। তিনি যে খুব সাধারণ লোক তা তো না। তারও আইনি মানে আইনগত যে টিমটা থাকবে তার দক্ষতা অনেক, এই জন্য তারাও লড়াই করেছে। ইনফ্যাক্ট এটা বলতে হবে যে তারা ফলস কেস দিত ইডি ব্যাপারে, ইডি মামলা করেছিল হাইকোর্টে, সেগুলো তো হয়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্তটার একটা পরিণতি মানুষের কাছে এক্সপেক্টেড, কারণ ধৈর্য হারিয়ে যাবে মানুষের, এটা এক্সপেক্টেড। এটা না হলে হবে না। আর কতদিন এই যে অপেক্ষার পর অপেক্ষা, এই অপেক্ষাই তো করা হচ্ছে। শুধুমাত্র আমাদের কাছে দুর্নীতি এই সমস্ত গুলোই আসছে, মানুষের কাছে সেই খবরগুলোই আসছে, তার যথাযথ দেখুন, বাংলায় একটা নতুন সরকার হয়েছে এখন, এটা তো এক্সপেক্টেড যে ইডি সিবিআই কে নতুন সরকার কোঅপারেট করবে। আগের সরকার যেমন কোঅপারেট করতো না, এখন কোঅপারেট করবে। এখন কিছুদিন সময় দিতে হবে কি হয়, তার পরবর্তীকালে মামলাগুলো তো পেন্ডিং আছে, তারপর দেখা যাক, আমরা মামলা নিয়ে লড়াই করব। এদিকে সেবাশ্রয় নিয়েও কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে। যারা অভিযোগ করছে তারা অন্য কেউ না, সেবাশ্রয়ে যারা ডাক্তারি করতো তারাই অভিযোগ করছে। ওষুধের পশ্চিমবাংলাতে সরকারি দপ্তর থেকে আরম্ভ করে তৃণমূলের যত যে যেখানে ছিল, একটা কমিশন করে পুরোটারই তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই লোকগুলো 15 বছর ধরে পশ্চিমবাংলাতে শুধু চুরি 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 করে গেছে, আর কিছু করে। এই জন্যই সমস্যা দেশে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, এটা তো একটা মডেল হয়ে দাঁড়িয়েছিল। সেখানে নাকি ডাক্তারদের বদলে ছাত্রদের দিয়ে চিকিৎসা করানো। দেখুন, এই ব্যক্তিটি দুর্নীতির সাথে যুক্ত, তৃণমূল দলটা দুর্নীতির সাথে যুক্ত, তার মাথায় যারা বসেছিলেন তারা দুর্নীতির সাথে যুক্ত। এগুলোকে তদন্ত করে এর চার্জশিট দিয়ে আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছিল এদের কনভিকশন হবে, করাতে হবে। কনভিকশন, সাজাপ্রাপ্ত আসামি। এই জন্যই কি, এই সব কারণের জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো পালানোর একটা ছক কষছিলেন? কষতেই পারে। তিনি বারবার বিদেশ যাননি বা কেন, এটাও তো একটা প্রশ্ন। আপনি আমি রেগুলার বিদেশে এক আধবার লোকে বেড়াতে যেতে পারে, আর যারা বিদেশে কাজ করেন তারা যেতে পারে। তাহলে ওনার তার মানে বিদেশে যাই হোক কিছু আছে, নাহলে তিনি বারবার বিদেশে দৌড়বেন। একটা মানুষের, ধরুন আমি
বেড়াতে যেতে ভালোবাসি, একবার গেলাম দুবার গেলাম ঠিক আছে, বেড়ানোর পারপাসে যাচ্ছি, বেড়ানোর ভিসাও তো আলাদা, বারবার তিনি যান কেন? আইদার বিজনেসম্যান যান কাজে, একটা লোকের তো কারণ থাকতে হবে যে মেডিকেলের জন্য বিদেশে যাচ্ছি, বেড়াতে যাওয়ার জন্য বিদেশে যাচ্ছি, কাজের জন্য বিদেশে যাচ্ছি, কিছু তো একটা কারণ থাকতে হবে। তো ওনার যে বিদেশে যাওয়া বারবার আগেও ছিল, আমরা দেখতাম দুবাই যেতেন, বিভিন্ন জায়গায় যেতেন, তার কারণটা কি? স্পেসিফিক কারণ থাকতে হবে। এই যে এতগুলো দুর্নীতি, এই নিয়োগ দুর্নীতিতে এত টাকা তছরূপ, সেখানে দেখা যাচ্ছে যে ওই তাপস মণ্ডল তিনি কিন্তু অভিযোগ করছেন যে 50 লক্ষ টাকা দিয়ে সায়নী ঘোষের জন্য কুন্তল ঘোষ ফ্ল্যাট কিনে দিয়েছেন, গাড়ি কিনে দিয়েছেন, এটসেট্রা এটসেট্রা। মানে এই যে জনগণের টাকা মেরে এক প্রকার বলা হচ্ছে, নিজেদের একেবারে মানে তৃণমূলের যে কালচার, বান্ধবী পোষা ব্যাপারটা কি? নোংরামো কালচার, কি বলবো? দেখুন, বান্ধবী পোষা বিষয়টা দিয়ে বললে থেকেও যেটা সব থেকে বেশি নোংরা বিষয়, সেটা হলো এই সব মেয়েগুলোকে দুর্নীতির মধ্যে কাজে লাগা। আপনি পার্থ চট্টোপাধ্যায় বলুন, বাকি যে তৃণমূলের নেতা বলুন, এবার ভালোবাসার সব্যসাচী ফাঁদ, দত্তকেও আমরা দেখেছি। ভালোবাসার ফাঁদ পেতে এগুলোকে দুর্নীতির মধ্যে কাজে লাগান, আমি এটাকে অন্যায় করছি। এই কালচারটা তৃণমূলের। কার কি সম্পর্ক থাকবে সেটা নিয়ে তো বলার কোনো মানে হয় না, কিন্তু ভালোবাসার ফাঁদ পেতে দুর্নীতির মধ্যে তাদেরকে কাজে লাগানো, এইটাকে আমি নোংরা কাজের মধ্যে ফেলছি। আপনি বলছেন তাদেরকে ইউজ করা হয়েছে বা দুর্নীতির। নোংরা কাজে বা দুর্নীতি মুক্ত কাজে ইউজ করার জন্য, এইটা এটা বলছি। তারাও যে যেসব মহিলারা করেছেন তারাও যে খুব ভালো কাজ করেছেন এটা আমি বলছি না, কিন্তু নেতাদের দোষটা তো নিতে হবে। সায়নী ঘোষের মতো একজন নেত্রী, উনি তো বেশ লড়াকু নেত্রী ছিলেন তৃণমূলের কিসের মধ্যে। লড়াকু নেত্রী? মাটি থেকে, রাস্তা থেকে উঠে আসার লড়াকু নেত্রী হতে পারে। তিনি কে? তিনি একজন সিনেমা আর্টিস্ট ছিলেন। লড়াকু নেত্রী এটা বললে হবে? কিসের লড়াকু? কটা তলার থেকে নির্বাচন লড়ে উনি উঠে এসেছেন, কটা মানুষের সাথে মাটির তলায় মিশে কাজ করেছে, এগুলো কথা, এইসব কথা বললে হবে? লড়াকু নেত্রী ওই রকম ওপরে বসিয়ে দিলে সবাই কাজ করতে পারে? সাদা শাড়ি রীতিমতো না মমতা না, বললাম তো বন্দ্যোপাধ্যায়। ওরকম ওপরে বসিয়ে দিলে সবাই কাজ করতে পারে। পজিশন বেছে নিজের ওপরে বসে গিয়ে অনেকেই কাজ করতে পারে, সেটা ফ্যাক্টর নয়। এই যে কর্মকাণ্ডগুলো, দুর্নীতিগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন যে আমার অগোচরে এগুলো আমি জানি না, এইসব খবর আমার কাছে ছিল না, থাকলে হয়তো আটকাতাম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকের ডগা থেকে চুরি করছিলেন? দেখুন, সবকিছু কালীঘাট জানতো। দলে একটা কিছু পাতাও যদি নড়তো সেটা কালীঘাটে খবর থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানতেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানতেন, নইলে এত বড় দুর্নীতি হয় না। চাকরি বিক্রি হয়ে যাচ্ছে সাদা খাতায়, সরকার ঘুমিয়ে আছে, এটা হয়? প্রশাসনের তরফে ওপরতলার নেতারা জানে না এটা হয় কখনো? কি কথা বলছে? তিনি তো নিজেই, আমি তো এটা নিয়েও তো সিবিআই ইডির কাছে বলবো তদন্ত করতে, তিনি তো নিজেই এই চাকরি প্রার্থী মঞ্চে গিয়ে ওই পার্থ চট্টোপাধ্যায়ের 5 মেম্বার কমিটি তৈরি করার ব্যাপারে কথা বলেছিলেন। ওই 5 মেম্বার কমিটিটা স্কুল সার্ভিস কমিশনে সুপারভাইজ করার একটা ইল্লিগাল কমিটি। আহ, তিনি জানতেন কিনা উনি তো সেটা স্বীকার করেননি, কিন্তু ওনাকে কি চুপ করিয়ে দেওয়া হয়েছিল কোন রকম ভাবে? আরে আমি বলছি, উনি তো গিয়েছিলেন ওই ইল্লিগাল কমিটিটার ব্যাপারে, তিনি বক্তব্য রেখে এসেছেন প্রকাশ্যে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছে। এই যারা চাকরি প্রার্থী মঞ্চে যারা গিয়েছিলেন, যারা বসেছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওই ইল্লিগাল কমিটিটার কথা তিনি বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন 5 মেম্বার কমিটিটার ব্যাপারে। অভিষেকের চাপে পড়েও হতে পারে, যেটা তাপস আরে মণ্ডল যে যিনি। চাপে পড়ে আমাকে যা বলবে আমি তাই করব, তাহলে তো তিনিও দোষের ভাগী হচ্ছে। স্যার, আমার একটা প্রশ্ন আছে আরেকটা। গুন্ডা দমন বিল রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। আহ, সেখানে দেখা যাচ্ছে যে এই গুন্ডা দমন বিল, সেই গুন্ডা দমন বিলে পশ্চিমবঙ্গের যে জনগণ, তারা উপকৃত হতে চলেছে ভবিষ্যতে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, পশ্চিমবাংলায় গুন্ডা দমনের জন্য
নতুন করে আইনটার কি প্রয়োজন ছিল সেটা আমি জানি না। আগে যা আইন ছিল তাই দিয়ে হতে পারে। কিন্তু এই নতুন বিলে কিছু জিনিস যেগুলো হয়েছে সেগুলো সরকার বা প্রশাসনের কাছে অতিরিক্ত ক্ষমতা চলে গেছে। বিল তারা সরকার মনে করলে আনবে, নতুন সরকার এসছে তারা তাদের মতন বিল আনবে, নিশ্চয়ই এটা আপত্তিদায়ক বিষয় নয়। কিন্তু বিষয় যেটা, সেইটা হচ্ছে হলো যে বিলটা যেটা সরকার নিয়ে এসেছে সেই বিলের মধ্যে যেমন ধরুন প্রিভেন্টিভ ডিটেনশন এর ক্ষমতাটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। হুম। আইনজীবী পাবেন না এরকম একটা প্রভিশন আমি পেয়েছি। মানে এখন অব্দি পুরোপুরি হাতে আসেনি, যা শুনছি আর কি আপনাদের মাধ্যমে। এগুলো কিন্তু অনেকটা বেশি ডেটারেন্ট বলে আমার মনে হয়। অর্থাৎ লঘুদণ্ডে এই লঘু পাপে গুরুদণ্ড, এটাও কি হতে পারে ভবিষ্যতে? সেটা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এই আইন। প্রশাসন এখন কিভাবে এই আইনকে প্রয়োগ করবে সেটাও একটা দেখার বিষয়। আর অবশ্যই এই আইন তো কোর্টে চ্যালেঞ্জ হবে। এই আইন কোর্টে চ্যালেঞ্জ হবে না তা তো না, চ্যালেঞ্জ তো হবে। আপনারা এর আগেও বিজেপির যে অন্যান্য দিকগুলিতে যেভাবে মামলা দায়ের করেছেন কোর্টে, সেইভাবে কি এই গুন্ডা দমন বিল নিয়েও আগামীতে কোনো পদক্ষেপ নেওয়ার মানে? যদি কেউ মামলা করতে চায় সে তো নিশ্চয়, আমরা দেখুন আমি তো আর মামলা করার কেউ না। যদি কেউ মামলা করতে চায় সে এসে মামলা করবে। যখন এটা নিয়ে ডিসকাশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তখন এটা নিয়ে মামলা হবেই। এরকম তো নয় যে মামলা হবে না। মামলা কি আপনি আটকাতে পারবেন? তা তো পারবেন না। নতুন সরকার এসছে, অবশ্যই তাদেরকে কিছু কাজ করতে দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু সেটা যদি কোনো ক্ষেত্রে কোনো মানুষের কনস্ট্রাকটিভ বিরোধিতার জায়গা থাকে, সেটা নিয়ে তো মানুষ আদালতে যাবে, সেটা কেউ তো আটকাতে পারবে না। কিন্তু এই বিলের দ্বারা তো অনেক ক্রাইমও মানে বন্ধ হওয়ার মতো দেখুন, অবস্থায় আসতে আমি পারে। আবারও বলছি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা, ক্রাইমটা যদি আটকায় তো ভালো। এখন এই বিলকে কেন্দ্র করে যদি দেখা যায় বিরোধীদেরকে আটকানো হচ্ছে, বিরোধীদের আন্দোলন আটকানো হচ্ছে, তাহলে সেটা নেগেটিভ। তাই আইনটার ইমপ্লিমেন্টেশনটার উপরেও অনেকটা নির্ভর করে। আমি অন্যদিকে একটু যাচ্ছি। এইমাত্র দেখলাম যে মহুয়া মৈত্রকে তার বাড়ির মধ্যে জানালা দিয়ে ডিম ছুঁড়ে মারছে। মানে এই যে একটা ব্যবস্থা, মানে এই যে ডিম একটা কালচারটা পরিস্থিতি। অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না যারা করছে। এই ডিম কালচারটা একজন ঠিক হচ্ছে না। সাংসদ। সাংসদ হোক আর সাধারণ মানুষই হোক, এই ডিম কালচার বন্ধ হওয়া উচিত। এর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের, আইডেন্টিফাইড যারা করছে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে মনে করি আইনের মারফত তার জেল হওয়া উচিত। হতে পারে, এটা আমি মনে করতে পারি। আমি মনে করতে পারি যে মহুয়া মৈত্র যা যা কাজ করেছেন সেটা তদন্তের আয়তায় আসা উচিত, এটা মনে করতে পারি। কারোর সমস্যা থাকলে তিনি কমপ্লেন করবেন, ডিম মারবে কেন? ক্ষোভ থাকতে পারে মানুষের, এটা ঠিক। প্রথম দিকে করেছিল, এখন তো জিনিসটা বন্ধ হওয়া দরকার। যাকে পাচ্ছে তাকে মারছে, কালচারে পরিণত হয়ে যাবে। এই জায়গাটা আমার মনে হয় সব রাজনৈতিক দলেরই চিন্তা ভাবনা করা উচিত। আগামী দিনে কি সাধারণ মানুষের উপরে প্রভাব পড়তে পারে? সাধারণ মানুষের উপর প্রভাব পড়বেই, পড়ছেই তো। না পড়ার তো কিছু নেই। এই জায়গাটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি, এবং যারা সরকার পরিচালনা করছেন তাদেরও আমার মনে হয় এটা তাদের চোখে এসেছে, তারা ভবিষ্যতে ব্যবস্থা নেবে, কিন্তু এটা কন্ট্রোল করা উচিত। এটা উচিত না। একজন মানুষ অপরাধী হতে পারে, একজন মানুষ কোনো ক্রাইম করে থাকতে পারে, তার যা আইনগতভাবে হবে সেটাতে বিচার হবে। কিন্তু এটা কি, তো হুলিগানিজম হয়ে যাচ্ছে। আজকে ডিম মারছে, কালকে পাথর মারবে, পরের দিন বন্দুক মারবে। একটা শেষ প্রশ্ন করব। সামনে 21শে জুলাই, এই 21শে জুলাই নিয়ে শাসকে যখন তৃণমূল সরকার ছিল তখন একটা বিরাট একটা ব্যাপার স্যাপার হতো। এইবারে তো ওনারা জায়গাটাও পেলেন না। অন্যদিকে দেখা যাচ্ছে ঋতব্রত তিনি কিন্তু রীতিমতো কমিশনের ফুল বেঞ্চের কাছে গিয়ে দলের দখলের একটা দাবি নিয়ে উনি দিল্লি রওনা হয়েছেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এই তৃণমূল দলটা নিয়ে যত কম কথা বলবেন তত বেটার। সময় নষ্ট, টাইম নষ্ট, এগুলো করার মানেটা কি? তার থেকে বেটার কনস্ট্রাকটিভ কাজ হোক। এডুকেশনে সারা পশ্চিমবাংলায় স্কুল নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো ডেভেলপমেন্টের কাজ হোক। সেখানে যদি সরকারের কোনো গাফিলতি থাকে সেইখানে সরকারকে ক্রিটিসাইজ করা হোক।
সরকারি ইউনিভার্সিটিগুলোর অবস্থা খারাপ, মেডিকেল হাসপাতালগুলোর অবস্থা খারাপ, এগুলো নিয়ে রাজনীতি হবে কি? এই তৃণমূল 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 চোরটা চপ চপ চুরি করা নেতাগুলোর নিয়ে রাজনীতি হচ্ছে, কে কার দলে থাকবে সেই নিয়ে রাজনীতি। কি ধরনের রাজনীতি হচ্ছে? এই দলটা নেই, তৃণমূল দলটা নেই। ইট ইজ আ ক্লোজ চ্যাপ্টার। বাংলা থেকে তৃণমূলের ক্লোজ চ্যাপ্টারই হওয়া উচিত। আগামী দিনে ঋতব্রত তো তৃণমূল দলের তৃণমূল দলটাই থাকবে না তো কে বিরোধী দলনেতা কি থাকবে না থাকবে তার কি যায় আসে? দলটাই ভবিষ্যতে থাকবে না তো তাকে কে কি যায় আসে, কে থাকলো না থাকলো। আমার শেষ প্রশ্ন, ইউসিসি বিল নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, ইউসিসি নিয়ে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এক আইন সারা দেশে হওয়া উচিত, কিন্তু এখানে একটা কিন্তু থাকবে, সেটা হলো যে সরকার কতটা এক্সটেন্টে মানুষের মধ্যে তার পার্সোনাল আইনের মধ্যে ঢুকতে পারে, এইটা একটা প্রশ্ন থাকা। কিছু জিনিসের ইউনিফর্মিটি থাকা উচিত। এখন যদি সরকার ঠিক করে দেয় যে আপনাকে এই জামা পরতে হবে, এই খাবার খেতে, এটা সরকার পারে না। কিন্তু যদি একটা ইউনিফর্মিটি মেনটেন করা হয় প্রপার্টির ব্যাপারে বা অন্যান্য যে সেক্টর গুলো আছে সেটার ব্যাপারে, তাহলে তো সেই ইউনিফর্মিটি ভারতের নাগরিকের জন্য সবার জন্য আইন সমান হওয়া উচিত বলে সাংবিধানিকভাবে আমার সেটাই মনে হয়। একটা স্বাধীন রাষ্ট্রে বা একটা স্বাধীন দেশে এটাই থাকে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র বা উন্নত দেশগুলো যদি আপনি দেখেন তাতে এটাই থাকে, সবার জন্য আইন সমান। এর জন্য এই আইন, এর জন্য এই আইন, এর জন্য এই আইন, এগুলো কেন? এগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রশ্রয় দিয়ে দেওয়া, এগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রশ্রয় দিয়ে দেওয়া। এই জায়গাটার থেকে এটার পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি, কিন্তু সরকারেরও একটা রেস্ট্রিকশন রাখা উচিত। যেই সরকারে আছে, এখন নতুন সরকার এসেছে, কাজ করবে, আরো কিছুদিন গেলে তারপরে বোঝা যাবে। ফর এক্সাম্পল, যেমন ধরুন সরকারি বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের দায়িত্ব ইসকন পেল, সেখানে তো জোর মানে এক প্রকার জোরপূর্বকই তো নিরামিষ খাবার দেওয়া হয়েছে, কারো তো নিরামিষ নাও খেতে ইচ্ছে করতে পারে। না, দেখুন একটা কথা কি, দেখুন ইসকনকে দিয়েছে, এটা একটা আন্তর্জাতিক সংস্থা, তারা কাজ করছে, করুন না, মানুষের কল্যাণের জন্যই করবেন। তবে এটাও ঠিক, নিরামিষের ব্যাপারটা কিছু মানুষের আমিষের স্বাদ থেকে তারা বঞ্চিত হয়েছে, সেটাও একটা সরকারের দেখা উচিত। ইসকনকে নিয়ে, ইসকন যদি করে, ইসকন ধরুন, ভারত সেবাশ্রম ধরুন, রামকৃষ্ণ মিশন ধরুন, এইসব প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করাটা উচিত না, আমি করি না। এই যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো, এগুলো সত্যি জনসেবামূলক প্রতিষ্ঠান, এটা আমি মনে করি। কিন্তু এটাও ঠিক যে যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের অল্প বয়সে মনে হতেই পারে তারা আমিষের স্বাদ নেবেন। বাঙালিরা তো নিরামিষ আসি নয়, সেটার দিকেও একটা দেখা উচিত। এখন দিয়েছেন ইসকনকে, কিছুদিন চলুক, তারপরে এটা নিয়ে দাবি আরো হয়তো উঠবে, দাবি দেওয়া উঠবে। ডিজে মামলায় আগামী 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে বলেই জানা গেছে। আজকে বিধাননগর পুলিশ স্টেশনে তাকে জেরা করা হয়েছে। এখন সঠিকভাবে যদি তদন্ত হয়, তৃণমূলের নেতাগুলো যে কত কেসে কনভিকশন হবে তার কোনো হিসাব এরা নিজেরাই রাখতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই উস্কানি গুলো দিয়েছেন, এটা তো দেননি তা তো নয়। তিনি এক্সাম্পল দিচ্ছেন, অমুক লোক দিচ্ছে, অমুক লোক দিচ্ছে, আপনি দেবেন কেন? আপনি রাজ্যে সরকার চালাচ্ছেন, আর শুধু আপনি একদিন দেননি, দীর্ঘদিন ধরে আপনি দিয়ে এসেছেন। শুধু 4 তারিখের কথাটা আপনারা কেন বলছেন? কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পর্যন্ত শাসিয়েছেন, এটা অস্বীকার করতে পারবে? মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিলেন যে পুরোনো দিনের কথাগুলো দেখতে হবে। বিচারপতির বাড়িতে পোস্টার মেরে দিচ্ছে, বিচারপতির ফ্যামিলিকে হ্যাকেল করে, আমার চেম্বারে পর্যন্ত লোক পাঠিয়ে করেছে ওই কুণাল ঘোষ অ্যান্ড কোম্পানি। এটা অস্বীকার করার জায়গা আছে? আজকে বড় বড় কথা বলছে। সেই কুণাল ঘোষও তো ডিম খেয়েছে, আপনি ডিম না, সেই ক্ষেত্রেও আমি বলবো ডিম মারাটা ঠিক হয়, এই কালচার চলতে পারে।
উনি আমার চেম্বারে লোক পাঠিয়ে যা করার করেছিলেন, তার মোকাবেলা আমরা আমাদের মতন করেছি, আইনের দ্বারস্থ হয়েছি, কিন্তু ওই কালচার চলতে পারে না। ওই আমার চেম্বারে উনি লোক পাঠিয়ে পিটিয়েছেন বলে আমি পাল্টা বলতে পারি? আমাকে যেদিন আমাকে মারতে এসেছিল, চেম্বার ভাঙচুর করতো, সেদিন যা বোঝানোর বুঝিয়েছি। আইনে প্রাইভেট ডিফেন্স বলে একটা শব্দ আছে। আমাকে কেউ মারতে আসলে আমি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো না, কিন্তু ওই ডিম কালচার চলতে পারে না। ডিম কালচার চলতে পারে না।